আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। স্বাগতম সবাইকে আজকের পর্বে। বন্ধুরা, আমাদের এই আমি মেজর ডালিম বলছি এই সিরিজটি আর মাত্র 2টি পর্ব হলেই শেষ হয়ে যাবে। এই সিরিজটি শেষ হয়ে যাবার পর আপনারা কোন বই নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যে বইগুলোর নাম কমেন্ট করবেন সেই নামগুলো নিয়ে একটা পোল পোস্ট করা হবে। সেখান থেকে নির্বাচন করা হবে আপনাদের পছন্দের কোন বইটির ভিডিও আগে আসবে। তাই অবশ্যই কমেন্টে আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন পরবর্তী সিরিজের জন্য। আপনি যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি মেজর ডালিম বলছি এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। তাই যারা এই সিরিজটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে অবশ্যই আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন। হতে পারে আপনার পছন্দের বইটি আমাদের পরবর্তী একটি সিরিজ। এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যেন তারাও এসে তাদের পছন্দের বইয়ের নাম আমাকে সাজেস্ট করতে পারে। আর আপনারা যেই নামগুলো সাজেস্ট করবেন সেই নামগুলো নিয়ে কিন্তু পোল পোস্ট করা হবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। ৩রা নভেম্বরের ব্যর্থ কুদাতা এবং ৭ই নভেম্বরের সিপাহী জনতার সফল বিপ্লব। ২ নভেম্বর ১৯৭৫ সাল ব্রিগেডিয়ার খালেদ ও তার সঙ্গীরা প্রতিবিপ্লবী কুদাতা ঘটাবার চেষ্টা করছে। সেই ক্লান্তিলগ্নে নিম্মি ছিল আমার পাশেই, সর্বদাই ও আমার সব দুঃখ কষ্টের সমান ভাগিদার হয়ে থেকেছে। সব বিপদ আপদের মোকাবেলা করতেও কুণ্ঠিত হয়নি কখনো। ২ নভেম্বর ১৯৭৫ সাল গত বেশ কয়েকদিন কাজের চাপে বাসায় যাওয়া হয়নি। ঠিক করলাম দুপুরের পর কিছু সময়ের জন্য বাসায় যাব। প্ল্যান মাফিক লাঞ্চের পর এক ফাঁকে চলে এলাম মালিবাগে। বেশ কয়েকদিন বিরতির পর হঠাৎ আমার আগমনে বাসার সবাই খুব খুশি হলো। সবাই মিলে খাওয়া দাওয়া হইহল্লোড় করা হলো আনন্দঘন পরিবেশে। সন্ধ্যায় নিম্মিকে নিয়ে গেলাম মিনুফুপুর বাসায়। রাতের খাওয়া ওখানেই খেতে হলো। বেশ রাত অবধি গল্পগুজব করে আমি আর নিম্মি ফিরছিলাম মালিবাগে। হঠাৎ নিম্মি বলল, আজ আমি তোমার সাথে বঙ্গভবনে থাকব। 15ই আগস্টের পর থেকেই বেচারি ভীষণভাবে অবহেলিত। একদম সময় দিতে পারছিলাম না ওকে। বললাম ঠিক আছে, তাই হবে। দুজনে ফিরলাম বঙ্গভবনে। সময় তখন মধ্যরাত পেরিয়ে গেছে। তেমন কোনো ব্যতিক্রম চোখে পড়ল না। সিঁড়ি বেয়ে দোতলায় আমার কামরার দিকে এগোচ্ছি। ডিউটিরত হাবিলদার এগিয়ে এসে বলল, স্যার, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল সাহেব বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। একম ইস্টবেঙ্গলের গার্ড রিপ্লেসমেন্ট ও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার্স থেকে। সবাই আপনাকে খুঁজছেন। কর্নেল রশিদ, কর্নেল ফারুক এবং অন্যান্য সব অফিসাররাই প্রেসিডেন্ট সাহেবের সাথে বৈঠক করছেন। আচমকা খবরটা পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কিন্তু যেভাবে অবস্থা গড়াচ্ছিল তাতে এমন কিছু একটা ঘটতে পারে সেটা অপ্রত্যাশিত ছিল না। বিগত দিনগুলোর ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি হিসেবেই ধরে নিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে। নিম্মিকে কামরায় যেতে বলে দ্রুত গিয়ে হাজির হলাম প্রেসিডেন্টের সুইটে। প্রেসিডেন্ট সাহেব বেশ কিছুটা বিরক্ত এবং উত্তেজিতভাবে একটা সোফায় পা গুটিয়ে তার নিজস্ব স্টাইলে বসে তার পাইপে তামাক ভরছিলেন। কর্নেল রশিদ রেড টেলিফোনে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা করছিল। কর্নেল ফারুক আরেকটি সোফায় নিশ্চুপ বসেছিল। ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সালাম জানিয়ে কর্নেল রশিদের কাছে জানতে চাইলাম, ব্যাপারটা কি রশিদ, কি হয়েছে? যা এতদিন সন্দেহের পর্যায়ে ছিল তাই হয়েছে। তোর 2 বন্ধু হাফিজ এবং ইকবাল একম ইস্টবেঙ্গলের সব ট্রপস উইথড্র করে নিয়ে গেছে বঙ্গভবন থেকে। প্রথমে সবাই মনে করেছিলাম এটা রাউন্ডিং রিপ্লেসমেন্টের ব্যাপার, কিন্তু সন্ধ্যার পরও যখন রিপ্লেসমেন্ট এসে পৌঁছালো না তখন থেকেই ক্যান্টনমেন্টে ফোন করে চিফ জেনারেল জিয়া, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ, ব্রিগেড কমান্ডার সাফায়াত কাউকেই কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না।
এদিকে খবর পাওয়া যাচ্ছে ক্যান্টনমেন্টে অস্বাভাবিক ট্রুপস মুভমেন্ট হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউই কিছু পরিষ্কার করে বলতে পারছে না ক্যান্টনমেন্টে কি ঘটছে। জেনারেল ওসমানীর সাথে যোগাযোগ করতে পেরেছি, কিন্তু তিনিও সঠিক কিছু বলতে পারলেন না। তিনি বঙ্গভবনে আসছেন। জেনারেল ওসমানী ব্রিগেডিয়ার খলিলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিডিআরের 2টো রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে। হাফিজ এবং ইকবালকেও পাওয়া যাচ্ছে না টেলিফোনে। আমার সাথে কথা শেষ করে কর্নেল ফারুককে বলা হলো রেসকোর্সে তার ট্যাঙ্ক রেজিমেন্টের কাছে চলে যেতে। কর্নেল ফারুক রেসকোর্সে যাবার জন্য উঠে দাঁড়াতেই আমি বললাম, ফারুক, তুই অবশ্যই রেসকোর্সে যাবি, তবে তুই কোনো প্ররোচনা বা পরিস্থিতিতে নড়াচড়া করবি না। যাই হোক, সব বিষয়ে পরিষ্কার হবার পরই আমাদের করণীয় কী হবে সেটা বিবেচনা করা হবে। এর আগে আমাদের তরফ থেকে কোনো মুভ নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। প্রথমত চেষ্টা করতে হবে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় কিনা। এর জন্য আমি নিজেই যাব ক্যান্টনমেন্টে। আমি ফিরে না আসা পর্যন্ত অথবা আমার কোনো কিছু না হওয়া পর্যন্ত নো অ্যাকশন অ্যাট অল। ইজ দ্যাট ক্লিয়ার? ইতিমধ্যে জেনারেল ওসমানীও এসে পৌঁছেছেন। তিনি আমার অভিমতকে সমর্থন জানালেন। আমরা যখন আলোচনায় ব্যস্ত তখন বিডিআরের 2টো রেজিমেন্ট এসে পৌঁছে গেছে সে খবর নিয়ে এলো মেজর পাশা, মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন বজলুল হুদা। নিম্মি গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলেছিল। সিদ্ধান্ত অনুযায়ী মেজর শাহরিয়ার চলে গেল তার রেডিও বাংলাদেশের কন্ট্রোল সেন্টারে। ক্যাপ্টেন হুদা প্রেসিডেন্ট জেনারেল ওসমানী এবং কর্নেল রশিদকে সাহায্য করার জন্য বঙ্গভবনেই থাকবে, সেটাই সিদ্ধান্ত হলো। বাকিরা সবাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট এবং ডিপ্লয়েড ইউনিটগুলোর কমান্ডো নেবার জন্য যার যার পজিশনে চলে গেল। আমি বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় কর্নেল রশিদ আন্তরিকভাবে বলেছিল, ডালিম, ভেবে দেখ এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া ঠিক হবে কিনা। সেই তরল অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তৎক্ষণিক জবাব দিয়েছিলাম, এই ক্লান্তিলগ্নে দেশ ও জাতিকে বাঁচাতে সামওয়ান হ্যাজ টু ক্লিন দি ডিউটি লিনেন দেন, হোয়াই নট মি। প্রেসিডেন্ট সুইট থেকে বেরিয়ে চলে এলাম আমার কামরায়। বেচারি নিম্মি অবস্থার গুরুতর উপলব্ধি করে বেশ কিছুটা ঘাবড়ে গেছে। জিজ্ঞেস করলো, এখন কি হবে? আমি বললাম, তুমি বঙ্গভবন ছেড়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাও। ঠিক বুঝতে পারছি না ঘটনা কোন দিকে মোড় নেয়। যাই হোক না কেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ড্রাইভারকে ডাকিয়ে এনে নির্দেশ দিলাম, বেগম সাহেবের হুকুম মতো তার সাথেই থাকবে তুমি যতক্ষণ তিনি চান। নিম্মি কিছুক্ষণ ইতস্তত করে নিশিরাতে একা একা বেরিয়ে গেল একরাশ আশঙ্কা মনে নিয়ে অজানা ঠিকানার উদ্দেশ্যে। যাবার সময় অশ্রুসিক্ত চোখে ধরা গলায় শুধু বলে গেল, আল্লাহর হাতেই তোমাকে সমর্পণ করে দিয়ে গেলাম, সাবধানে থেকো। শান্তির সন্ধানে। অগ্রাধিকারের ভিত্তিতে সংঘাত এবং রক্তক্ষয় এড়ানোটাই ছিল প্রথম কাজ। সৈনিকদের সাথে কথা বলার পর আমার আত্মপ্রত্যয় বেড়ে গিয়েছিল। আমি নিশ্চিত হয়েছিলাম রক্তক্ষয় এবং সংঘাত দুটোই এড়ানো সম্ভব হবে। আমিও ইউনিফর্ম পরে নিয়ে আমার বিশ্বস্ত গার্ড, এসকর্ট, ওয়্যারলেস অপারেটর এবং ড্রাইভারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম আজিমপুরে মিসেস মোয়াজ্জেম কোহিনুর ভাবির বাসায়। মেজর নূর রয়েছে সেখানে। সব শুনে নূর বলল, রক্তপাত বন্ধ করার একমাত্র উপায় মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথে সরাসরি দেখা করা। এছাড়া রক্তপাত কিছুতেই এড়ানো সম্ভব হবে না। আমি নূরের সাথে একমত হয়ে বললাম, সেই উদ্দেশ্যেই এসেছি তোমাকে নিয়ে ক্যান্টনমেন্টে যাবার জন্য। ঠিক করলাম ক্যান্টনমেন্টে যাবার আগে সার্বিক অবস্থাটা সরজমিনে আরও একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা জিপে করে গিয়ে উপস্থিত হলাম ফুলার রোডে প্রফেসর আব্দুল রাজ্জাকের বাসায়। ওখানে তখন মহুয়া এবং লিটু থাকতো। উদ্দেশ্য খালি পোশাক বদলে সাধারণ কাপড় পরে নেব।
ঘুম থেকে মহুয়াদের ডেকে তুললাম। সংক্ষেপে মহুয়া এবং লিটুকে অবস্থা বুঝিয়ে লিটুর কয়েক প্রস্ত কাপড় চেয়ে নিয়ে আমরা সবাই ড্রেস পরিবর্তন করে নিলাম। মহুয়া জিজ্ঞেস করল, নিম্মি কোথায়? বললাম, বঙ্গভবনে ওকে বিদায় জানিয়ে বেরিয়ে এসেছি। বলে এসেছি ও যেন কোনো নিরাপদ আশ্রয়ে চলে যায়। তুই আত্মীয় স্বজনদের ফোন করে সতর্ক করে দিস। এরপর আমরা বেরুলাম শহর প্রদক্ষিণ করতে। পুরো ভার্সিটি এলাকা, পিলখানা, নিউ মার্কেট, সেকেন্ড ক্যাপিটাল, রামপুরা টিভি স্টেশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাজারবাগ পুলিশ লাইন, কোথাও কোনো অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। শহরের বিভিন্ন জায়গায় আমাদের সৈনিকদের সুরক্ষিত চেকপোস্টগুলোই নজরে পড়ল। স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লয়েড ট্যাঙ্কসগুলোও দেখলাম ঠিকমতোই রয়েছে। প্রায় সারা শহরটাই ঘুরে এলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। ওর ঘরে ঢুকতেই দেখি ও কারো সাথে টেলিফোনে কথা বলছে। আমাদের দেখে সংক্ষেপে কথা সেরে জানতে চাইল, কি অবস্থা স্যার, কি বুঝলেন? আমরা ঘুরে ফিরে যা দেখেছি তাই বললাম। শাহরিয়ার জানালো তার খবরাখবরও প্রায় একই রকম। তবে সাভারের বুস্টার স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অজানা কারণে। ফলে রেডিও স্টেশন থেকে কোনো কিছু প্রচার করা সম্ভব হচ্ছে না। টিভির প্রচারণাও একই কারণে সম্ভব নয়। তাকে আমরা জানালাম আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার চেষ্টায়। নিজেদের মধ্যে যে কোনো প্রকার সংঘর্ষ বন্ধ করতেই হবে যে কোনো উপায়ে, যাতে করে প্রতিবেশী রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপের সুযোগ না পায়। শাহরিয়ার আরও জানিয়েছিল, অনেক চেষ্টা করেও জেনারেল জিয়ার সাথে সে যোগাযোগ করতে সক্ষম হয়নি। শাহরিয়ারের ওখানে যাবার আগেই সোনাটেঙ্গরে আমার প্রিয় মেজফুপুর বাসায় গিয়েছিলাম কতগুলো বিশেষ জরুরি টেলিফোন কল সেরে নেবার জন্য। তাদের ফোনটা খারাপ ছিল, কিন্তু ইমান আলী ফুপা পাশেই তার এক কলিগের বাসা থেকে ফোন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথেই আমাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন ইউনিটের সেনা পরিষদের সাথে যোগাযোগ করে বুঝলাম তারা প্রায় সবাই অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের সংক্ষেপে প্রতিবিপ্লবী অভ্যুত্থানের আশঙ্কার কথা জানিয়ে অবস্থার গতি প্রকৃতি সম্পর্কে সচেতন থাকার এবং সবকিছু পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে জেনারেল জিয়ার বাসায় ফোন করে বুঝতে পারলাম তার বাসার টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে। দেশের অন্যান্য ক্যান্টনমেন্টের সাথেও যোগাযোগ করছিলাম সেই বাসা থেকেই। যোগাযোগের পর বুঝতে পারলাম ঘটনাটা ঘটানো হচ্ছে অতি সীমিত পরিসরে ঢাকা ভিত্তিক। এতে আত্মবিশ্বাস বেড়ে গেল, নিশ্চয়ই রক্তপাত এড়ানো সম্ভব হবে। শাহরিয়ারের ওখান থেকে বেরিয়ে সোজা চললাম ক্যান্টনমেন্টের দিকে। এয়ারপোর্ট ছাড়িয়ে একটু এগুতেই দুইটা সৈনিক দেখতে পেলাম মাউন্টেড অবস্থায়। কাছে যেতেই দেখলাম তারা চতুর্থ ইস্ট বেঙ্গলের কমান্ডারকে জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কেন? জবাবে সুবেদার সাহেব স্যালুট করে জানালো, আগামীকাল আওয়ামী লীগের প্রসেশন বের হবার সম্ভাবনা আছে, তাই হুকুম দেয়া হয়েছে তাদের এয়ারপোর্ট এলাকায় ডিপ্লয়েড থাকতে হবে আইন শৃঙ্খলা বজিয়ে রাখার জন্য। তার জবাব শুনে বুঝতে পারলাম খালেদ চক্র ট্রুপসদের কাছে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলেনি, সৈনিকদের সমর্থন না পাওয়ার ভয়ে। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ব্রিগেড কমান্ডার সাফায়াত তার অধীনস্থ চতুর্থ বেঙ্গলকে চতুরতার সাথে মোতায়েন করেছে, জাস্ট অ্যাজ শো অফ ফোর্স হিসেবে আমাদের ভয় দেখাবার জন্য। সৈনিকদের কাছে খুলে বলা হয়নি সরকার এবং জিয়া বিরোধী পাল্টা অভ্যুত্থানের কথা। মোস্তাক সরকারের বিরুদ্ধে প্রতিবিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে জেনারেল জিয়াকে প্রায় বন্দি করা অবস্থায় রাখা হয়েছে। এ ঘটনা বলার মতো সাহস হয়নি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের, কারণ তারা ভালোভাবেই জানতেন এ ধরনের কোনো পদক্ষেপকে কিছুতেই মেনে নেবে না দেশপ্রেমিক সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার ও সৈনিকরা।
সব কিছু দেখে শুনে বুঝলাম বর্তমান পরিস্থিতিতে সরাসরি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সাথেও আলোচনা করা সম্ভব। তার বাসাতেই গেলাম প্রথম। বাসায় তাকে পাওয়া গেল না। বাসা থেকে বলা হলো তিনি সেনা সদরে গেছেন। পৌঁছালাম সেনা সদরে, সেখানেও কেউ নেই। সেন্ট্রি ডিউটি অফিসার ও ক্লার্ক ছাড়া পুরো সেনা সদরটা নিস্তব্ধ। সেখান থেকে গেলাম মেজর হাফিজের বাসায়। হাফিজ বাসায় নেই। ইকবালের খোঁজ করে তাকেও পাওয়া গেল না। এরপর গেলাম কর্নেল সাফায়াত জামিলের বাসায়। সেখান থেকেও জানানো হলো তিনি ব্রিগেড হেডকোয়ার্টার্সে গেছেন। সেখান থেকে ব্রিগেড হেডকোয়ার্টার্সে যাবার পথে দেখলাম জেনারেল জিয়ার বাসার সামনে অস্বাভাবিক কিছুই নেই। ডিউটিরত গার্ডরা তাদের দায়িত্ব পালন করছে। ব্রিগেড হেডকোয়ার্টার্সেও নেই তারা। সেখান থেকে ২য় ফিল্ড রেজিমেন্টের গেট দিয়ে ঢুকতেই দেখি ট্রুপসরা সেখানে সব স্ট্যান্ড টু অবস্থায় পজিশন নিয়ে আছে। এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কেন জানতে চাইলে আমাদের বলা হলো যে সন্ধ্যার পর রাতের আধারে ৪র্থ বেঙ্গল ২য় ফিল্ড রেজিমেন্টের দিকে তাক করে তাদের আরআর এবং সৈনিক মোতায়েন করেছে, তাই তারাও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। ৪র্থ বেঙ্গল এবং ২য় ফিল্ড রেজিমেন্ট পাশাপাশি দুটি ইউনিট। তাদের মধ্যে এ ধরনের উত্তেজনা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। উত্তেজনা কমানোর জন্য সেনা পরিষদের সদস্যদের সার্বিক অবস্থা বুঝিয়ে তাদের বললাম এই অবস্থায় সতর্ক অবশ্যই থাকতে হবে সবাইকে। আরও জানালাম আমরা ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াতকে খুঁজছি। ওদের পেলেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ৪র্থ বেঙ্গলের উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করার বন্দোবস্ত করব। সেখানেই জানতে পারলাম মহারথীরা সব ৪র্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে রয়েছেন। ৪র্থ বেঙ্গলের গেট দিয়ে ঢুকতেই নজরে পড়ল সাজ বর, ভীষণ ব্যস্ততা। সৈনিকদের রণসজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে। কিছু দূর এগোতেই ক্যাপ্টেন কবিরের দেখা পেলাম। একটি এসএমজি কাঁধে ঝুলিয়ে সে এদিক সেদিক ছোটাছুটি করছে। আমাকে দেখে এগিয়ে এলো কবির। তাকে জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ ব্রিফ খালেদ অ্যান্ড ক্যাপ্টেন সাফায়াত? দে অল হেয়ার স্যার, জবাব দিল কবির। কবিরের সাথে কথা বলছিলাম এমন সময় ল্যান্সারসের ক্যাপ্টেন নাসের এসে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার বলেই করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল ক্যাপ্টেন নাসের। কিছুটা অপ্রস্তুত হয়েই করমর্দন করলাম আমিও নূর। স্যার, মোস্তাক এবং জিয়াকে দিয়ে আমাদের কোনো উদ্দেশ্যই সফল করা সম্ভব হবে না। তারা উভয়ই আত্মাকেন্দ্রিক এবং ভণ্ড। তারা সঠিক ধরনের মানুষ নয় স্যার। তাই আপনারা ওদের অপসারণ এবং আমি নিশ্চিত যে আপনারা উভয়েই অবশ্যই আমাদের পক্ষে। ওকে অনেকটা থামিয়ে দিয়েই বললাম, ইজ ব্রিফ খালেদ অ্যারাউন্ড? সবাই এখানেই আছেন। মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালও রয়েছেন এখানে। নাসের, আমার একটা উপকার করো। অনুগ্রহ করে হাফিজকে খুঁজে বের করো এবং তাকে বলো আমি তার সাথে কথা বলতে চাই। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি তাকে নিয়ে আসার জন্য। আপনারা ততক্ষণ অ্যাডজুটেন্টের অফিসে অপেক্ষা করুন বলে চলে গেল নাসের। অ্যাডজুটেন্টের ঘরে ঢুকে দেখি ইউনিফর্ম পরা অবস্থায় কর্নেল আমিনুল হক বীর উত্তম ও লেফটেন্যান্ট মনিরুল ইসলাম চৌধুরী বিষণ্ণ হয়ে চুপচাপ বসে আছে। কর্নেল আমিনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার স্যার, আপনাদের এই দশা কেন? হোয়াটসঅ্যাপ? তুমি নিশ্চয়ই আমাদের দুর্দশা দেখে মজা করছো, তাই না ডালিম? তুমি কি সত্যিই বুঝতে পারছো না ইউনিট কমান্ডার এবং অ্যাডজুটেন্ট হয়েও নিজেদের ব্যাটালিয়নেই আমাদের এমন নিষ্ক্রিয় অবস্থায় বসে থাকতে হচ্ছে? তার মানেটা কি? কিছু মনে করবেন না স্যার, আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? এমন কিছু যে ঘটতে পারে সেটা তো অজানা ছিল না আপনাদের অনেকেরই। সময় মতো অ্যাকশন না নেবার ব্যর্থতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই নয় কি? আমার প্রশ্নের ইঙ্গিত বুঝে কর্নেল আমিন চুপ করে রইলেন। বস্তুত কর্নেল আমিন ও লেফটেন্যান্ট মুন্নাকে বিশ্বাসযোগ্য মনে না করায় তাদের প্রায় বন্দি অবস্থাতেই রাখা হয়েছে তাদের নিজস্ব ইউনিটেই।
খবর পেয়ে হাফিজ এবং ইকবাল এলো। আমাদের নিয়ে বসালো পাশের একটি খালি কামরায়। এ কি করলে হাফিজ? শেষ পর্যন্ত অঘটনটা ঘটিয়েই ছাড়লে। অঘটন বলছো কেন? জিয়া এবং মোস্তাকের ঘোরেল মনের পরিচয় পাওয়ার পরও তারা যে আমাদের উদ্দেশ্যবলী সম্পর্কে মোটেও আন্তরিক নয়, সেটা তোমরা বুঝেও মেনে নিতে পারছো না কেন? তারা দুজনেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। উল্টো প্রশ্ন করলো হাফিজ। ওদের বাদ দিয়েই এগুতে হবে। আওয়ামী লীগের গড়া সংসদকেও আর কাল বিলম্ব না করে ভেঙে দিতে হবে। এই সঠিক উদ্যোগে বিশেষ করে তোমার নূর, পাশা, হুদা, রাশেদ, শাহরিয়ারের মাধ্যমে সেনা পরিষদের সমর্থন এবং সহযোগিতা পাবো আশা করছি আমরা। আমি জানি ব্রিগেডিয়ার খালেদ সম্পর্কে তোমাদের যুক্তিসঙ্গত রিজার্ভেশন আছে, সেগুলোকে আমিও অস্বীকার করছি না। কিন্তু এরপরও ব্রিগেডিয়ার খালেদের চিফ হবার লাইফলং অ্যাম্বিশন ফুলফিল করে দিলে জিয়ার তুলনায় তাকে দিয়ে মোর এফিসিয়েন্টলি কাজ করানো যাবে। দেখ হাফিজ, আমি স্বীকার আগেও করেছি, এখনও করছি। আশানুরূপভাবে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের নিরাশ হতে হচ্ছে জেনারেল জিয়া ও প্রেসিডেন্ট মোস্তাকের জন্য। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতাও সৃষ্টি করছেন তারা, বুঝেই হোক আর না বুঝেই হোক। কিন্তু তাই বলে হঠাৎ করে এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে আর্মির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে অপশক্তিকে সুযোগ করে দিতে হবে টু স্টেজ ব্যাক অ্যান্ড রিভার্স দি প্রসেস, সেটা কিছুতেই যুক্তিসঙ্গত হতে পারে না এবং আমাদের কাছেও সেটা গ্রহণযোগ্য নয়। তা যাক, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমার ধারণা এ সমস্ত বোঝাবুঝির সময় পার হয়ে গেছে, কারণ যে অঘটন কখনোই সম্ভব হতো না সেটাই ঘটিয়ে বসেছ তোমরা। এই অবস্থায় কোনো রক্তপাতের সূত্রপাত যাতে না ঘটে তার জন্যই আমরা স্বেচ্ছায় ছুটে এসেছি। এখন চলো ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াতকে সঙ্গে করে সবাই মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা যাক এই সংকটের রাহুগ্রাস থেকে দেশ ও জাতিকে কি করে উদ্ধার করা যায়। এ বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তবে সেটাও বলো পরিষ্কার করে, সেক্ষেত্রে আমরা ফিরে যাব। এরপর যা হবার তা হবে। সার্বিক অবস্থার বিশ্লেষণের পর আমার এবং নূরের বিশ্বাস জন্মেছিল আলোচনার প্রস্তাব কিছুতেই না মানা সম্ভব না খালেদ চক্রের কাছে, কারণ তাদের বিশেষ করে হাফিজ এবং ইকবালের অজানা ছিল না ঢাকায় তো বটেই, অন্যান্য সেনানিবাসগুলোও সেনা পরিষদের শক্তি ছিল তুলনামূলকভাবে তাদের চেয়ে অনেক বেশি। কি যেন ভাবলো হাফিজ, এরপর বলল, ঠিক আছে তাই হবে, চলো আমার সাথে। হাফিজ, আমি, নূর এবং ইকবাল ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরোতেই দেখলাম ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াত, ব্রিগেডিয়ার মঈন, ক্যাপ্টেন নাসের, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, কর্নেল রৌফ, কর্নেল মালেক প্রমুখ সবাই অফিস ব্লকের সামনে লনে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। আমরা এগিয়ে যেতেই তারা কথাবার্তা বন্ধ করে দিলেন। আমি ব্রিগেডিয়ার খালেদকে অভিবাদন জানাতেই তিনি হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে উঠে বললেন, আরে এসো এসো, ওয়েলকাম। আমি জানতাম তোমরা দুজন আসবেই। তার কথা শেষ হতেই বললাম, শেষটায় অঘটনটা ঘটিয়েই ছাড়লেন? মানে কি? এটা আমার কাজ নয়, বিশ্বাস করো ডালিম, এটা তারা করছেন, এই তরুণ অফিসাররা। তারা মনে করেন জিয়া কিছুই করতে পারবেন না, তিনি 15ই আগস্ট বিপ্লবের লক্ষ্যমাত্রা অর্জনে কিছুই করবে না। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর স্বার্থ রক্ষায় সম্পূর্ণ অক্ষম, তাই তারা পরিবর্তন চায়। বুঝতে পারলাম স্যার, জেনারেল জিয়ার জায়গায় বসে সেই যোগ্য নেতৃত্ব দেবার জন্যই এই সংকট সৃষ্টি করেছেন অথবা করানো হয়েছে। নো 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 অ্যাট অল, আই ডোন্ট ওয়ান্ট টু বি দি চিফ, বিলিভ মি, আই হ্যাভ নো সুস অ্যাম্বিশন। ছেলেরা আমাকে ডেকে নিয়ে এসেছে তাই আমি এসেছি, দ্যাট ইজ। কথার মাঝেই কে একজন বলে উঠল, ওয়ে ডোন্ট মাইন্ড টু অ্যাকসেপ্ট ব্রিফ খালেদস লিডারশিপ, কাম অন কিপ কুইক। ব্রিগেডিয়ার খালেদ সেই কণ্ঠকে চুপ করিয়ে দিলেন। যাক স্যার, এ বিষয় নিয়ে কথা বাড়াবার সময় এটা নয়, এতে কোনো লাভও নেই।
আমিও নূর এসেছি কোনো প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ যাতে শুরু না হয় সেটা নিশ্চিত করতে আলাপ আলোচনার মাধ্যমে। রশিদ এবং ফারুককে বলে এসেছি আপনাদের সাথে আমাদের আলোচনার ফলাফল জানার আগ পর্যন্ত বঙ্গভবনের নিয়ন্ত্রণাধীন ট্যাঙ্ক কিংবা ট্রুপসের কোনো মুভমেন্ট করা হবে না। এখন বলেন আলোচনায় আপনারা রাজি আছেন কিনা? আমার কথার ধরনে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে জবাব খোঁজার চেষ্টা করছিলেন সবাই। ব্রিগেডিয়ার খালেদের ঠিক পাশেই দাঁড়িয়েছিল হাফিজ। সে নিচু স্বরে ব্রিগেডিয়ার খালেদকে কিছু বলল। হাফিজের কথা শুনে ব্রিগেডিয়ার খালেদ বললেন, তোমাদের আলোচনার প্রস্তাব মেনে নিলাম আমরা। আলোচনা হবে, কিন্তু আসার পথে দেখলাম এয়ারপোর্টের কাছে কিছু সৈন্য মোতায়েন করা হয়েছে। অবশ্য তাদের যে কথা বলে ডিপ্লয় করা হয়েছে তার সাথে আপনাদের কার্যকলাপ সঙ্গতিহীন। যাক, সেটা অন্য বিষয়। কিন্তু চতুর্থ বেঙ্গলের উস্কানিমূলক ডিপ্লয়মেন্টকে কেন্দ্র করে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টে যে ভয়ঙ্কর উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা প্রশমিত না করলে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, আর সেটা ঘটলে আমাদের আলোচনার কোনো সুযোগই থাকবে না। তাই আমার অনুরোধ খালেদ ভাই, আপনি আলোচনায় বসার আগে চতুর্থ বেঙ্গলকে নির্দেশ দেন অবিলম্বে স্ট্যান্ড ডাউন করার। আমার কথার গুরুত্ব অনুধাবন করে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াতকে নির্দেশ দিলেন চতুর্থ বেঙ্গলকে স্ট্যান্ড ডাউন করানোর জন্য। কর্নেল সাফায়াত চলে গেলেন নির্দেশ কার্যকরী করতে। ঐতিহাসিক এনকাউন্টার। অবাঞ্ছিত পরিস্থিতির অবসান ঘটানোর জন্য কি করা প্রয়োজন সেটা ঠিক করার জন্য আমি আলোচনার প্রস্তাব দেই। আমার প্রস্তাব গৃহীত হয়। আমরা সবাই চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের অফিসে আলোচনায় বসি। আমরা সবাই গিয়ে বসলাম কমান্ডিং অফিসারের ঘরে। প্রথমেই আমি জানতে চাইলাম জেনারেল জিয়ার সম্পর্কে। ব্রিগেডিয়ার খালেদ জানালেন তিনি তার বাসাতেই আছেন এবং ভালোই আছেন। তার নিরাপত্তা এবং দেখাশোনার জন্য কিছু অতিরিক্ত সৈনিককে তার বাসার কাছে অবস্থান নিতে বলা হয়েছে এবং কাউকে তার সাথে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না সাময়িকভাবে। এর বেশি কিছুই নয়। তার মানে হলো তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এই কথাটাও সৈনিকদের জানাবার সাহস হয়নি খালেদ চক্রের। আলোচনার আগেই জেনারেল জিয়ার ব্যাপারে একটা বোঝাপড়া করে নিতে হবে। আমি সোজা ব্রিগেডিয়ার খালেদকে বললাম, স্যার, কোনো আলোচনায় বসার আগে একটা বিষয়ে আপনাকে পরিষ্কার করে দিতে চাই। জেনারেল জিয়ার সাথে এ পর্যন্ত যা করা হয়েছে এর বেশি কিছু করা হলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ইউ হ্যাভ টু গিভ মি ইউর এক্সপ্লিসিট এনশিওর। বুদ্ধিমান লোক ব্রিগেডিয়ার খালেদ। তিনি ঠিকই বুঝতে পারলেন আমি তাকে কি বোঝাতে চাচ্ছি। কোনো সময় না নিয়েই তিনি জবাব দিলেন, নিশ্চিত থাকো, তার কোনো ক্ষতি হবে না। সর্বাধিক তিনি হতে পারে সেনাপ্রধানের পদ থেকে অপসারিত, এর বেশি কিছুই না। আলোচনা শুরু হলো। একদিকে আমি ও নূর, অন্যদিকে ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বে ওদের তরফের উপস্থিত প্রায় সবাই। শুরুতেই আমি সরাসরি প্রশ্ন রাখলাম, দেশে একটি জনপ্রিয় সরকার থাকতে এ ধরনের একটা সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য কী? আমার প্রশ্নে উপস্থিত সবাই কেমন যেন থমকে গেলেন। মনে মনে সবাই প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে পেতে চেষ্টা করছিলেন। নিস্তব্ধতা ভঙ্গ করে কর্নেল সাফায়াত বলে উঠলেন, আমরা মুস্তাক সরকার ও বর্তমান সংসদকে বরখাস্ত করতে চাই, কারণ বর্তমান সংসদ আওয়ামী বাকশালদের সংসদ। জবাবে আমি জিজ্ঞাসা করলাম, তারপর? ওয়ে ডোন্ট ওয়ান্ট জেনারেল জিয়া টু রিমাইন অ্যাজ আওয়ার চিফ। দেশ চালাবে কে? প্রশ্ন করলাম। আমরা একটি বিপ্লবী পরিষদ গঠন করব, ক্যাপ্টেন ইকবাল জবাব দিল। কর্নেল সাফায়াত আবার বলে উঠলেন, খন্দকার মোস্তাক প্রধান বিচারপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ব্রিগেডিয়ার খালেদ ভিন্ন মত প্রকাশ করলেন, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাই খন্দকার মোস্তাক করবেন, রাষ্ট্রপতি হিসেবে থাকবেন, কিন্তু 3 জন প্রধানকে অপসারণ করতে হবে।
বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। কোনো নির্দিষ্ট ব্লুপ্রিন্ট ছাড়াই অঘটন ঘটিয়ে বসেছেন তারা। কোনো পরিষ্কার পরিকল্পনা কিংবা মতানৈক্য কোনোটাই নেই ব্রিগেডিয়ার খালেদ চক্রের। আলোচনা চলছে, হঠাৎ আকাশে জঙ্গলি বিমান ওড়ার বিকট শব্দে সবাই চমকে উঠলাম। আমি ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলাম, স্যার, MIGS উড়ছে কেন? শান্তির জন্য এই উত্তেজক কাজ বন্ধ করুন, তা না হলে কর্নেল ফারুককে আটকে রাখা অসম্ভব। সে তার ট্যাঙ্কগুলো ক্যান্টনমেন্টের দিকে ঘুরিয়ে দিবে। ব্রিগেডিয়ার খালেদ টেলিফোন রিসিভার উঠিয়ে নিয়ে এয়ারফোর্স কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানতে পারলেন স্কোয়াড্রন লিডার লিয়াকত নিজের উদ্যোগেই মিগ নিয়ে আকাশে উড়েছে। খবরটা জেনে তক্ষুনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে লিয়াকতকে অবিলম্বে নেমে আসার নির্দেশ দিয়ে তাকে চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে আসার জন্য বললেন। রিসিভার নামিয়ে রাখার পরপরই মেস ওয়েটার এসে জানালো প্রাতরাশের বরখাস্ত করা হয়েছে। গরম গরম আলু ভাজি, ডালপুরি এবং চায়ের বন্দোবস্ত করা হয়েছে রেজিমেন্টের ফিল্ড মেসে। ব্রিগেডিয়ার খালেদ আমন্ত্রণ জানালেন নাস্তার জন্য। নাস্তা শেষ করে বেরিয়ে এসেছি, হঠাৎ নজরে পড়ল কর্নেল মান্নাফ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন। ব্রিগেডিয়ার বেরিয়ে আসা মাত্র তিনি তার দিকে অস্ত্রপায়ে এগিয়ে এসে স্যালুট করে বললেন, খালেদ, ইউ আর দি বস। আই স্যালুট ইউ অ্যাজ এ ডিসিপ্লিনেড সোল্ডার অ্যান্ড আই অ্যাম উইথ ইউ। তার ব্যবহার দেখে ভাবলাম কি বিচিত্র চরিত্রের মানুষ এই কর্নেল মান্নাফ। 15ই আগস্ট সকালে ঠিক একই কায়দায় তিনি আমাকে একই কথা বলেছিলেন। সেদিন একজন সিনিয়র অফিসার হিসেবে তার ওই ধরনের ব্যবহার আমি বেশ বিব্রত বোধ করেছিলাম। সামান্য একটা চাকুরির জন্য আত্মসম্মানও যারা বিকিয়ে দিয়ে গিরগিটির মতো রূপ পাল্টাতে পারেন, সেই সমস্ত দুর্বল চরিত্রের অফিসারদের পক্ষে কখনোই তাদের অধীনস্থ সহকর্মীদের কাছ থেকে শ্রদ্ধা এবং অনুগত্য লাভ করা সম্ভব নয়। তার ওই ধরনের গায়ে পড়া মোসাহেবিপনা সবার কাছেই হাস্যকর মনে হয়েছিল। ব্রিগেডিয়ার খালেদ তার কথার কোনো জবাব দেবার প্রয়োজনও বোধ করলেন না। মুচকি হেসে আমাদের লক্ষ্য করে বললেন, লেটস গেট ডাউন টু বিজনেস, উই হ্যাভ টু ডিসকাস এ লট। আমরা সবাই আবার গিয়ে বসলাম আলোচনায়। আলোচনা পুনরায় শুরু হওয়ার পর কর্নেল সাবিউদ্দিন এসে আলোচনায় শরিক হলেন। তুমি যৌক্তিকভাবেই সব ঘটনার জন্য আমাকে দোষারোপ করছো। যা ঘটেছে তার জন্য শুধুমাত্র একা আমি দায়ী নই। জিয়ার বিরুদ্ধে তরুণ অফিসাররা অসন্তুষ্ট। তারা বুঝতে পেরেছে কোনো বিপ্লবের নেতৃত্ব দেবার যোগ্যতা তার নেই। মোস্তাক এবং জিয়ার ওপর বিতশ্রদ্ধ, তাই তারা এই পদক্ষেপ নিয়েছে এদের বিরুদ্ধে বলেই ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কবির প্রমুখদের দিকে হাত দিয়ে ইশারা করলেন। এদের অনুরোধেই আমাকে এখানে আসতে হয়েছে। বুঝলাম তীক্ষ্ণবুদ্ধির অধিকারী চতুর ব্রিগেডিয়ার খালেদ অতি কৌশলে গা বাঁচিয়ে অন্যদের কাঁধে বন্দুক রেখে নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করার উদ্যোগ নিয়েছেন। জেনারেল জিয়াকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হয়ে যোগ্য নেতৃত্ব দেবার দায়িত্বটা কি আপনি নেবেন স্যার? আমার প্রশ্নের জবাবে নিজের সাফাই দেবার জন্য পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি মনে করো চিফ হওয়ার জন্যই আমি এখানে এসেছি? আমি কিছুই মনে করছি না, শুধু জানতে চাইছি আপনাদের আসল উদ্দেশ্যটা কি, কি আপনাদের দাবি দেওয়া। আপনাদের দাবিগুলো পরিষ্কারভাবে জানার পরই তো সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব, তাই নয় কি স্যার? ক্ষমতার লড়াই এবং রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যেই তো ছুটে এসেছি আমিও নূর। ইনশাআল্লাহ দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই যে কোনো ত্যাগের বিনিময়ে। আমার বক্তব্য শেষ হতেই ল্যান্সারসের ক্যাপ্টেন নাসের উঠে বলল, ইয়েস, উই ওয়ান্ট টু ব্রিগেডিয়ার খালেদ টু বি আওয়ার চিফ। ইয়েস ইয়েস। উৎসাহিত সমর্থন শোনা গেল কিছু তরুণ অফিসারদের গলায়। ঠিক সেই সময় ডিউটি অফিসার খবর নিয়ে এলো স্কোয়াড্রন লিডার লিয়াকত এসেছে। ব্রিগেডিয়ার খালেদ ডিউটি অফিসারকে বলল লিয়াকতকে ভেতরে পাঠিয়ে দিতে। লিয়াকত ঘরে ঢুকে সেলুট করতেই ব্রিগেডিয়ার খালেদ জিজ্ঞাসা করলেন, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াই ডিড ইউ টোক অফ? স্যার, আমি তথ্য পেয়েছি যে কর্নেল ফারুক
তার ট্যাঙ্ক শুরু করেছে। রেসকোর্স আর ক্যান্টনমেন্টের দিকে এগোচ্ছিলাম বলেই উঠে গেলাম। ডালিম, তুমি বলছো রক্তক্ষয় বন্ধ করার জন্যই তোমরা এখানে এসেছো, অথচ তোমাদেরই একজন ক্যান্টনমেন্ট আক্রমণের পায়তারা করছে। পাশের ঘরে গিয়ে টেলিফোন তুলে নিলাম কর্নেল রশিদের সাথে যোগাযোগের জন্য। ঘরে ঢুকেই দেখি এয়ার ভাইস মার্শাল তোয়ায়েবকে ইতিমধ্যেই ধরে আনা হয়েছে। বিমর্ষ চিত্তে নির্বাক হয়ে বসেছিলেন তিনি। পাশেই নেভাল চিফ রিয়ার অ্যাডমিরাল এমএইচ খানও বসে আছেন দেখলাম, তারও একই অবস্থা। সংখ্যা উদ্বেগে দুজনেই ফ্যাকাশে হয়ে গেছেন। আমাকে দেখে তারা দুজনেই যেন ধরে প্রাণ ফিরে পেলেন। এয়ার চিফ আস্তে উঠে এসে কাপা গলায় জিজ্ঞাসা করলেন, ডালিম, তুমি এখানে কি হচ্ছে বলো তো? তার প্রশ্নের জবাবে শুধু বললাম, স্যার ঘাবড়াবেন না, টেক ইট ইজি, চুপচাপ বসে দেখেন কি হচ্ছে। টেলিফোন তুলে নিয়ে বঙ্গভবনে কর্নেল রশিদের সাথে যোগাযোগ করলাম। রশিদ, ডালিম বলছি, ৪র্থ বেঙ্গল হেডকোয়ার্টার্স থেকে। এখানে ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়াত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল এবং অন্যান্য অনেকেই উপস্থিত রয়েছেন। এয়ার ভাইস মার্শাল তোয়াব এবং রিয়ার অ্যাডমিরাল এমএইচ খানও আছেন। জেনারেল জিয়াকে তার বাসাতেই রাখা হয়েছে। আমার সাথে নূরও রয়েছে। আলোচনা চলছে। ব্রিগেডিয়ার খালেদের নির্দেশে লিয়াকত মিগ উড়ানো বন্ধ করে এখানে ফিরে এসেছে। তারা অভিযোগ করছেন কর্নেল ফারুক নাকি তার ট্যাঙ্ক বহর নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি খবর সত্যি হয়ে থাকে তবে তাকে এ ধরনের উদ্যোগ নিতে নিষেধ করো। ওদের দাবি দাওয়া জেনে নিয়ে আমি আসছি বঙ্গভবনে অ্যাজ সন অ্যাজ পসিবল। ব্রিগেডিয়ার খালেদকে বলেছি, রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে আলোচনার জন্যই আমি ও নূর এসেছি। তারা আলোচনায় যখন রাজি হয়েছেন এবং আলোচনা চলছে, সেক্ষেত্রে তোমাকে নিশ্চিত করতে হবে যে আমাদের পক্ষ থেকে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। তুমি দয়া করে ফারুকের সাথে কথা বলো এবং নিজেকে সংযত করতে বলো। আমি এক্ষুনি কর্নেল ফারুকের সাথে যোগাযোগ করে তাকে বলছি এ ধরনের কোনো উদ্যোগ না নিতে, জবাব দিল কর্নেল রশিদ। কনফারেন্স রুমে ফিরে এসে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, ডোন্ট ওয়ারি স্যার, কর্নেল ফারুক উইল নট মুভ দিস ট্যাঙ্ক। আমার কথা শোনার পর ব্রিগেডিয়ার খালেদ তাদেরই একজনকে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ এয়ার ভাইস মার্শাল তয়াব? হি ইজ হেয়ার স্যার, জবাব দিল অফিসার। ব্রিং হিম ইন, নির্দেশ দিলেন ব্রিগেডিয়ার খালেদ। এভিএম তোয়াবকে নিয়ে আসা হলো কনফারেন্স রুমে। ভেতরে ঢুকে সবাইকে দেখে তিনি কিছুটা ভীতসন্তুষ্ট হয়ে পড়লেন। ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আচ্ছা খালেদ, দয়া করে বলবেন কেন এভাবে আমাকে আনা হয়েছে এখানে এমন অপমানজনকভাবে? কি হচ্ছে? আমি কোথায় দাঁড়াবো? আমি এখনো প্রধান। তার কথা শেষ না হতেই ক্রোধে চেয়ার ছেড়ে উঠে গর্জে উঠল স্কোয়াড্রন লিডার লিয়াকত। Shut up you. You are no more the chief. I have taken over the command of the Air Force. লিয়াকতের কথার ধরনে স্লিপিং স্যুট পরিহিত এভিএম তোয়াব কুঁকড়ে গিয়ে বসে পড়লেন খালি একটা চেয়ারে। মেক হিম শিট ইন সাম আদার্স প্লেস, বললেন ব্রিগেডিয়ার খালেদ। তার আদেশে জনাব তোয়াবকে আবার পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। এই ড্রামার পর আবার আমাদের আলোচনা শুরু হলো। ব্রিগেডিয়ার খালেদ বললেন, ডালিম, আমাদের দাবি 4টি। 1. খন্দকার মোস্তাকি প্রেসিডেন্ট থাকবেন। 2. বর্তমানে 3 চিফ অফ স্টাফকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য নতুন চিফ অফ স্টাফ নিয়োগ করতে হবে আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে। 3. আর্মিতে চেইন অফ কমান্ড রি-এস্টাবলিশ করতে হবে। বঙ্গভবন এবং শহরে ডিপ্লয়েড সমস্ত ট্রুপস এবং ট্যাঙ্ক ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে। 4. পাকশালী শাসনতন্ত্র বাতিল ঘোষণা করে বর্তমানের সংসদ ভেঙে দিতে হবে। বহুদলীয় নির্বাচনের পর নির্বাচিত গণপ্রতিনিধিরা নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবেন। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশ পরিচালিত হবে সামরিক শাসনের মাধ্যমে। বুঝতে পারলাম বর্তমানে জনগণের মানসিকতা এবং গ্রহণযোগ্যতার কথা চিন্তা করেই দাবিগুলো নির্ধারণ করা হয়েছে। অত্যন্ত চতুরতার সাথে সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে
ক্রমান্বয়ে বর্তমান রাজনৈতিক ধারাকে উল্টে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা আঁটা হয়েছে। এ ধরনের সূক্ষ্ম পরিকল্পনা শুধুমাত্র ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের কাজ নয়, এবং এর পেছনে যে অজানা চালকরা রয়েছেন সেটা বুঝতে মোটেই কষ্ট হলো না আমার। যাই হোক, সব শুনে আমি বললাম, ঠিক আছে খালেদ ভাই, প্রেসিডেন্টের সাথে আপনাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য চলুন তবে বঙ্গভবনে যাওয়া যাক। আমার প্রস্তাবে ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যরা কেন জানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। নিজেদের মুখ চাওয়াচাই করে কর্নেল সাফায়াত ব্রিগেডিয়ার খালেদের হয়ে জবাব দিলেন, ব্রিগেডিয়ার খালেদ বঙ্গভবনে যাবেন না, তার প্রতিনিধি পাঠানো হবে। জবাব শুনে রসিকতা ছলে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, আমরা তো নিজেরাই ছুটে এসেছি, আপনারা আমাদের সাথে কোনো আলোচনা করতে আদৌ রাজি হবেন কিনা সে বিষয়েও আমরা নিশ্চিত ছিলাম না, তবু এসেছি। আপনাদের সাথে বসে আলোচনা করতে আমাদের তো কোনো ভয় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন কেন? নিজেই চলুন না আমাদের সাথে। ভয় পাচ্ছেন নাকি স্যার? আমাদের পারস্পরিক আস্থা থাকতে হবে, এবং তাহলে একমাত্র তার ভিত্তিতে আমরা জাতিকে উদ্ধারের পথ খুঁজে বের করতে সফল হব। আপনি কি আমার সাথে একমত নন স্যার? আমার রসিকতার কোনো জবাব দিলেন না খালেদ ভাই। ঠিক হলো, তাদের তরফের প্রতিনিধি হয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক যাবেন আমাদের সাথে বঙ্গভবনে। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের দুজনকে সাথে করে আমরা ফিরে এলাম বঙ্গভবনে। আসার পথে দেখলাম রাস্তাঘাটে মানুষজন নির্লিপ্তভাবে চলাফেরা করছে। স্বাভাবিক অবস্থায় ঢাকা শহর কর্মচঞ্চল হয়ে উঠছে। স্বাভাবিক অবস্থার আড়ালে কি ভীষণ বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে জনগণ এখন পর্যন্ত বেখবর। অন্যান্য দিনের মতোই আজও তারা বেরিয়ে পড়েছে জীবিকার তাড়নায়। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি যদি আপনার পছন্দের বইটির এরকম অডিও সিরিজ শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন। আপনাদের দেয়া সেই নামগুলো নিয়ে একটি পোল পোস্ট করা হবে এবং সেখান থেকে নির্বাচিত করা হবে কোন বইটির ভিডিও আগে আসবে। তাই অবশ্যই এখানে পার্টিসিপেট করবেন, কারণ আপনার পছন্দের বইটি হতে পারে আমাদের পরবর্তী একটি সিরিজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি চেপে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের কাছে। এই ইতিহাসগুলো সবারই জানা প্রয়োজন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরে আসব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।